রাতারাতি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। ওভারনাইট, অল্প সময়ের মধ্যে একটি পলকে সম্পর্ক বদলে গেল, এরকম একটা বিষয়। এখনো দেশের ভিতরেই রয়েছে শরীফ ওসমান হাদির উপরে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী। ডিএমপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তারা ওই মাসুদ খান অর্থাৎ ফয়সালের পাসপোর্ট জব্দ করেছে। আজকে সত্যি একটা চমকে ওঠার মতো খবর। সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির। আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমির লন্ডনে যাচ্ছেন, আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে। তো ভাই খেলা জমে উঠছে, বুঝছেন, খেলা জমে উঠছে। ভারতে হাই কমিশন তো যত রকম ভিসা আছে, স্টুডেন্ট ভিসা হোক, টুরিস্ট ভিসা হোক, মেডিকেল ভিসা হোক, যে ভিসা হোক, বুঝছেন, সব তো বন্ধ করে দিয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। রাতারাতি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। ওভারনাইট, অল্প সময়ের মধ্যে একটি পলকে সম্পর্ক বদলে গেল, এরকম একটা বিষয়। ডক্টর ইউনূসের আমলেই, ডক্টর ইউনূস হেড অব দি গভর্নমেন্ট থাকা অবস্থায় 54 বছরের অপেক্ষার অবসান। ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন দর্শক। আমাদের কিসের 54 বছরের অপেক্ষা, এটাকে বুঝতে হবে। তারপরে রাতারাতি কি ঘটেছে সেদিকে আসি। 54 বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার 55তম বছরে আমরা পদার্পণ করেছি। 55তম বিজয় দিবস আমরা উদযাপন করেছি, কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাইনি, সুফল পাইনি। আমরা কার্যত ভারতের কাছে পরাধীন ছিলাম। সেই 1971 সালের 16 ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রশাসন ভারতের দখলে ছিল। ডিসি অফিস, ইউএনও অফিস, তখন তো ইউএনও ছিল না, মানে উপজেলা বা থানা অফিস, এমনকি থানা, পুলিশ প্রশাসন সব ভারতের নিয়ন্ত্রণে ছিল। এর মানে আসলে পুরোপুরি স্বাধীন কিন্তু আমরা 16 ডিসেম্বরও হয়নি। পাকিস্তান আত্মসমর্পণ করেছে, কিন্তু কমপ্লিট স্বাধীনতা আমরা 16 ডিসেম্বরও পাইনি, কারণ প্রশাসনের একটা বড় অংশ সরাসরি ভারতের নিয়ন্ত্রণে ছিল। একটা পর্যায়ে শেখ মুজিবের দৃঢ়তার কারণে ভারতকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে, কিন্তু পরোক্ষভাবে ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে। আমাদের একটা সংবিধান হয়েছে, এই সংবিধান ভারত এক প্রকার চাপিয়ে দিয়েছে। ধর্ম নিরপেক্ষতাবাদ ভারত নিজেরা ঢুকানোর আগে বাংলাদেশকে ঢুকিয়েছে। ভারতের চিন্তা দর্শনের মাধ্যমে একদম ভারতীয় একটা সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে। এরপরে যারাই ক্ষমতা এসেছে তাদেরকে ভারতের কথা অনুযায়ী চলতে বাধ্য করেছে, যারা উল্টাপাল্টা করেছে তাকে হত্যা করেছে। যেমন জিয়াউর রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যার ফলে তিনি রাজাকারদের নিয়ে দল গঠন করেছিলেন, স্বাধীনতা বিরোধীদের নিয়ে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই জিয়াউর রহমানকে ভারত হত্যা করেছে। জিয়াউর রহমান হত্যার সাথে ভারত জড়িত ছিল। পরবর্তীতে যারাই ক্ষমতা আসে কেউ ভারতের স্পেয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে বের হতে পারেনি। একটা পর্যায়ে পুরো বাংলাদেশ মনস্তাত্ত্বিকভাবে ভারতের বশ্যতা স্বীকার করেছে, বিশেষ করে যারা ক্ষমতায় আসে তারা। একটা পর্যায়ে এসেছে যে তারেক রহমান বাধ্য হয়ে ভারতে দূত পাঠিয়ে বলে দিয়েছেন যে আমার আব্বা জিয়াউর রহমান, আমার আম্মা খালেদা জিয়া যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন, ওই রাজনীতি আমরা করবো না, ভারতের কাছে আমি নতি স্বীকার করলাম। হুমায়ুনকে পাঠিয়ে কথা বলে এসেছে। বিবিসি বাংলা সব বিভিন্ন জায়গায় এইভাবে রিপোর্টও পেয়েছে যে আগের মতো ভারত বিরোধিতা বিএনপি করবে না। এর মানে 54 বছরে আমরা স্বাধীন হতে পারি। আমরা যেটা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা ভূখণ্ড পেয়েছে, বাংলাদেশ হবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম, ভারত বাংলাদেশের উপর কোনো খবরদারি করতে পারবে না, বাংলাদেশ কিভাবে চলবে এটা বাংলাদেশ ঠিক করবে। ভারত কিসের? ভারত একটা বন্ধু রাষ্ট্র হিসেবে তাদের সাথে সুসম্পর্ক থাকবে, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। কিন্তু না, সেটা হয়নি, ভারত সেটা করতে দেয়নি। আমরা ভারতের কাছে এক প্রকার পরাধীন ছিলাম। গত 15 বছরে কি হয়েছে আপনারা দেখেছেন। এখনো দেশের ভিতরেই রয়েছে শরীফ ওসমান হাদির উপরে হামলাকারী সেই কুখ্যাত সন্ত্রাসী। ডিএমপি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে তারা ওই মাসুদ খান অর্থাৎ ফয়সালের পাসপোর্ট জব্দ করেছে, এবং যেদিন ওসমান হাদির ইনকিলাব সেন্টারে তারা গিয়েছিল 3 জন, ওই যে আপনারা দেখেছেন ভিডিওটা, লিফটের পাশে যে ছেলেটা বারবার লিফট টিপে টিপে দাঁড় করিয়ে রাখছিল আর ফয়সাল হাদির সাথে কথা বলছিল ভিতরে, তাকে গ্রেপ্তার করেছে।
এবং সীমান্ত এলাকা থেকে 2 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। এই সব মিলে তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে। যখন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করলো যে হামলাকারী পালিয়ে গেছে নাকি দেশে আছে, বারবার যেহেতু ওই দিন এবং তার পরের দিন বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে অমুক জায়গা দিয়ে যাচ্ছে, অমুক স্টেশনে তাকে দেখা গেছে। এমনকি জুলকারনাইন শাহের সে বারবার ঘন ঘন পোস্ট দিচ্ছিল এবং তিনিই বারবার জানাচ্ছিলেন যে অমুক জায়গায় চলে গেছে, তমুক জায়গায় চলে গেছে। পরে একটি পোস্ট শেয়ার করে তিনি বললেন, ছবি শেয়ার করে বললেন যে তারা গুয়াহাটিতে বর্তমানে আছে, তারা অলরেডি পালিয়ে চলে গেছে। কিন্তু ডিএমপির কাছ থেকে আমরা যেটি জানতে পারছি যে না, তিনি এখনো দেশের ভিতরেই আছেন। ডিএমপি প্রমাণ হিসেবে যেটি বলেছেন, তার পাসপোর্টটা জব্দ করা হয়েছে। এই পাসপোর্ট জব্দ করার সাথে সাথেই সমস্ত চেকপোস্টে পাসপোর্টের তথ্য দিয়ে দিয়েছে যে এই লোক যেন পালাতে না পারে। তো ওই পাসপোর্টের সূত্র অনুসারে সে এখন পর্যন্ত তার ডিপার্চারের কোনো তথ্য কোনো চেকপোস্টে নাই। তার মানে তিনি যান নাই। এখন থাকলো একটি অপশন, সেটা হচ্ছে চোরাই পথে, যে অসাধু এবং প্রতারকরা টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেয়, এই জায়গাগুলোর কথা। এই জায়গার 2 জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। জিজ্ঞাসাবাদ করার কালে তারা এমন কোনো তথ্য দেন নাই যে ফয়সালকে তারা সীমান্তের ওপারে পার করে দিয়েছে। আবার হতেও পারে এরকম একটা আশঙ্কার কথা ডিএমপি কিন্তু প্রকাশ করেছে যে হয়তো হতে পারে, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করার পরে তারা এরকম কোনো তথ্য দেন নাই যে তারা পালিয়ে গেছে। সুতরাং তারা যে দেশের ভিতরেই আছে এটি সম্ভাবনা আছে। আবার মানে শতভাগ কিন্তু তারা নিশ্চিত করে বলেন নাই যে তারা দেশের ভিতরেই আছে, বাট তাদের সম্ভাবনা, তাদের সন্দেহ, যে যে সোর্সগুলো তারা ব্যবহার করছে সেই সোর্সের আলোকে, গোয়েন্দা সংস্থারা যে সমস্ত সোর্সগুলো ব্যবহার করেছে সেই সোর্সের আলোকে তারা এটি বলছে যে সে এখনো দেশের ভিতরেই আছে। এবং সর্বশেষ এই খুনি একটা তার বান্ধবীর সাথে ফোন কল ফাঁস হয়েছে, সেখানে তিনি বলছেন, তার বান্ধবী তাকে প্রশ্ন করছেন যে তুমি হাদির উপরে কেন গুলি চালালে। সে তখন বলছে যে আমি যদি গুলি না চালাতাম তাহলে অন্য কেউ তার উপরে গুলি চালাতো। এই যে কথোপকথনটি, এটি নিয়েও ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এটি নিয়েও বিশ্লেষণ হচ্ছে যে এইটা কোথা থেকে কথাটা সম্পূর্ণ হয়েছে, এটি কি দেশের ভিতর থেকে নাকি দেশের বাইরে থেকে, এ বিষয়েও বিশ্লেষণ চলছে। তবে আমার কাছেও কেন যেন মনে হচ্ছে যে সে দেশের বাইরে যেতে পারে নাই, দেশের ভিতরেই আছে। এখানে গোয়েন্দা সংস্থার একটা পক্ষ, একটা অংশ, প্রশাসনের একটা অংশ, আমাদের সেনাবাহিনীর ভিতরে যে ক্ষুদ্র অংশটি যারা কালপ্রিট, তারা মিলে একটা ধোঁয়াশার তৈরি করে তাদেরকে সেভ করার একটা চেষ্টা কিন্তু আমরা দেখেছি, একটা প্রচেষ্টা আমরা দেখেছি। এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, কেউ এটি অস্বীকার করতে পারবে না। এবং সেইখানেই কেউ কেউ বলছেন, অনেকেই বলছেন যে তাদের সাথে এই কাজে সহযোগিতা করছে জুলকারনাইন শাহের। আমরা জানি না, এটি হতেও পারে আবার নাও পারে। তবে তিনি এটি প্রমাণ করার চেষ্টা করেছেন তার পোস্টের মাধ্যমে যে সে পালিয়ে গেছে। এখন এই যে এত বড় একজন কিলার, সে কিন্তু সিরিয়াল কিলার। এর আগে সে মোহাম্মদপুরে 17 লক্ষ টাকা ডাকাতি করার মামলায় গ্রেপ্তার হয়েছিল। গ্রেপ্তার হবার কয়েকদিন পরেই তাকে বিএনপির 2 জন আইনজীবী এবং বিএনপির মানে উচ্চ পর্যায়ের, শুধু এই যদুমধু না, কেন্দ্রীয় পর্যায়ের এই যে কায়সার কামাল, এই যে, এবং তার আরেকজন সহযোগী, 2 জন মিলে এই মাসুদকে জামিন করায়। 6 মাসের জামিন আদালত মঞ্জুর করে। আর এই জামিনে থাকা অবস্থায় আবার তার জন্য জামিনের মেয়াদ বৃদ্ধি করার আবেদন করে এই কায়সার কামালরা। বিএনপি পন্থী আইনজীবী, কিন্তু 2 জনই বিএনপি করে। এরপরে আদালত তাকে আরো অগ্রিম 1 বছরের জামিন দেয়। এখন আপনারা চিন্তা করুন, আমরা 5 আগস্টের পরবর্তী সময়ে দেখে আসছি যে কুখ্যাত আওয়ামী সন্ত্রাসীগুলোকে অনেক কষ্ট করে, অনেক রিস্ক নিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। আর গ্রেপ্তার করার পরে যখন তাদেরকে কোর্টে তোলা হয়, তখন কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় তাদের জামিন হয়ে যায়। সাবের হোসেন চৌধুরী কয়দিনের ভিতরে বেরিয়ে গেল না? এই ফয়সাল করিম মাসুদরা ওরফে দাউদ খানেরা, এত বড় গ্যাংস্টার, এত বড় সন্ত্রাস, তাকে জামিন দিয়েছে। সেই জামিনটা আবার করিয়েছে বিএনপি পন্থী আইনজীবীরা। সুতরাং
কোন ধরনের ভয়ঙ্কর অবস্থার ভিতরে এদেশের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা এবং জুলাইয়ের নায়কেরা আছে আপনারা একটু চিন্তা করতে পেরেছেন? কয়েকটা টাকার কাছে এরা শত্রু মিত্র কোনো কিচ্ছু চেনে না, কোনো বাছ বিচার করে না। শেখ হাসিনা এই দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল কিভাবে? টাকাও নিয়েছে, আবার দলীয় লোকও হতে হয়েছে। এর বাইরে টাকা দিলেও আজকে সত্যি একটা চমকে ওঠার মতো খবর। সেটা হচ্ছে লন্ডনের পথে জামাতের আমির। আগে কিন্তু জানা যায়নি যে জামাতের আমির লন্ডনে যাচ্ছেন। আর ঠিক এই সময়টা লন্ডনে যাওয়ার হয়তো একটা বিশেষ অর্থ আছে। দর্শক, আবারও বলি যে আমার এই আলোচনাগুলো সম্পূর্ণ আমার একটা ধারণা বা অবজারভেশন। এটা সঠিক নাও হতে পারে, আবার সঠিক হতেও পারে। সে কারণে এই আলোচনাটা শুনে আবার মনে করে না যে আমি কোনো বাড়তি কথা বলছি, কোনো প্রোপাগান্ডা ছড়াচ্ছি, না, বিষয়টা তা না। কারণ রাজনীতির সব কথা কি আমরা জানি? জানি না। ভেতরে ভেতরে কি চলছে, উপরে এক রকম কথা, ভেতরে ভেতরে এখন আরেক রকম কথা। বিশেষ করে সামনে নির্বাচনকে ঘিরে অনেক রকম জল্পনা কল্পনা আছে, অনেক রকম মেরুকরণ আছে। যে মেরুকরণে বোঝা যাচ্ছে যে জামাতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে একটা মেরুকরণ, আর অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আরেকটা মেরুকরণ। এখন এই মেরুকরণটা কেমন হবে? এটা কি পরস্পর মুখোমুখি হবে? আগে যেমন বিএনপি একটা বলয়, তার নেতৃত্বে একটা জোট, আর আওয়ামী লীগের নেতৃত্বে একটা জোট, মুখোমুখি অবস্থান ছিল, এক পক্ষ আরেক পক্ষকে খেয়ে ফেলে। এখন অবস্থা তাই যে অনেকটাই মনে হচ্ছে যে সেই আগের অবস্থার পুনরাবৃত্তি ঘটছে, ভিন্ন রূপে ভিন্নভাবে। ডাক্তার শফিকুর রহমান, আমি আবারও বলি, অত্যন্ত ম্যাচিউর রাজনীতিবিদ এবং অত্যন্ত সাহসী উদ্যমী মানুষ। তার কিছু বক্তব্য, তার কিছু বডি ল্যাঙ্গুয়েজ আমাকে সত্যি আকৃষ্ট করেছে। বিষয়টা চিন্তা করেন তো, এমন কি হতে পারে না যে বড় ধরনের একটা ঐক্য হতে যাচ্ছে, যেটা আমরা জানি না। জামাত এখন যে পর্যায়ে আছে, এই পর্যায়ে জামাত কেন বিরুদ্ধে বিএনপির একেবারে বিপরীতমুখী অবস্থান নেবে? নিলে তার কি লাভ? লাভ নেই। কারণ আন্তর্জাতিক মহল কিন্তু জামাতের পাশে থাকবে না। বাংলাদেশে এখনো পর্যন্ত আন্তর্জাতিক মহল মনে করে যে এটা একটা লিবারেল ডেমোক্রেসির রাজনীতির উর্বর ক্ষেত্র। এখানে গণতান্ত্রিক রাজনীতির চর্চা করে এমন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসবে। সেখানে জামাত ইসলাম যেহেতু ধর্মীয় একটি রাজনৈতিক দল, সেই দলটি যদি ক্ষমতায় আসে তাহলে ভারসাম্য বিনষ্ট হবে আঞ্চলিক রাজনীতির কথা চিন্তা করে। এবং ইতিমধ্যে তার কিন্তু কিছু বহিঃপ্রকাশ ঘটে গেছে। একটা মেরুকরণ ঘটতেছে জামাতকে ঘিরে, আবার বিএনপিকে ঘিরে আরেকটা বলয় তৈরি হচ্ছে সবার অলক্ষ্যে। সেখানে কিন্তু যথেষ্ট পরিমাণ বিপজ্জনক অবস্থায় আছে জামাত। জামাত যদি এখন ক্ষমতায় আসে, সেটা ভারসাম্য স্থিতিশীলতার পক্ষে কতখানি সেটা টেকসই হবে, এটা কিন্তু চিন্তার বিষয়। কিন্তু বিএনপি যদি আসে, আওয়ামী লীগের জায়গাটা যদি পূরণ করে, তাহলে আন্তর্জাতিক মহল যতটা সমর্থন দেবে, জামাত আসলে কিন্তু দেবে না। কারণ শুধু জামাত মানে জামাত, জামাতের সাথে দেখেন তার সহযোগী যারা আছে, তারা কি আসলে গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে, গণতান্ত্রিক চর্চায় বিশ্বাস করে? এটা কিন্তু একটা প্রশ্ন। এটার আমি চট করে উত্তর দেব না, আপনারা জানেন। প্রশ্নগুলি আপনাদের কাছেই রাখলাম যে বাংলাদেশকে যেভাবে দেখতে চায় আন্তর্জাতিক বিশ্ব, তাতে গণতন্ত্রের বাইরে অন্য কোনো দর্শন এখানে কিন্তু টেকসই না। জামাত গণতন্ত্রকে মেনে নিয়েই কিন্তু রাজনীতি করে, কিন্তু জামাতের মৌল দর্শনটা হচ্ছে একটা ইসলামী ভাবধারার, ইসলামী চিন্তা ভাবনা, ইসলামী রাষ্ট্র গঠনের। সেই জায়গায় গণতান্ত্রিক রাষ্ট্রের সাথে একটা সংঘাত সৃষ্টি হয়। বাংলাদেশে যদি এখন আওয়ামী লীগ থাকতো, যদি সেই আওয়ামী লীগ 15 বছরের সেই স্বৈর শাসক বা স্বৈর শাসনে ভরপুর আওয়ামী লীগ না, তার আগের যে গণতান্ত্রিক আওয়ামী লীগ ছিল, সেটা যদি থাকতো, তাহলে পশ্চিমা বিশ্বের কাছে একটা অপশন হয় আওয়ামী লীগ, না হয় বিএনপি। এইভাবে কিন্তু চলছিল। ভারতও কিন্তু এইভাবে একটা ভারসাম্য রক্ষা করছিল। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগ সব লন্ডভন্ড করে দিচ্ছে। রাজনীতিতে সে এমন বেশি একক থাকতে গেছে যে সে গণতান্ত্রিক দল কি ধর্মীয় দল, গণতান্ত্রিক দল, সবাইকে এক কাতারে নিয়ে এসে তাদেরকে সমূলে উৎখাটন করতে চাইছে। এই অবস্থায় আমার ধারণা যে আগামী নির্বাচনকে সামনে রেখে যেই মেরুকরণ ঘটতেছে, তাতে এমনও হইতে পারে
যে এক ধরনের সমঝোতার নির্বাচন হতে পারে, যাতে আওয়ামী লীগ আর পুনর্বাসিত না হতে পারে, যাতে জামাতও মেনে নেয় হ্যাঁ বিএনপি ক্ষমতায় থাকুক, একটা সম্মানজনক বিরোধী দলের আসন নিয়ে জামাত বিরোধী আসনে বসবে, এমন একটা আলোচনা, অথবা নির্বাচনে জয় পরাজয় যাই হোক না কেন তাতে যাতে বড় ধরনের কোনো একটা মুখোমুখি অবস্থান না দাঁড়ায়, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।